দেখছেন এটিএন নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। আপনারা জানেন যে বাংলাদেশের উপকূল অতিক্রম শেষ করেছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র। ধীরে ধীরে এটি দুর্বল হবে এবং এটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় পুরো প্রভাব শেষ হতে আরও 5 থেকে 6 ঘন্টা লেগে যাবে। আমরা যতটুকু জানি, এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর যতটা জানিয়েছে যে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি রবিবার রাত 8টার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত আনে। এরপর উপকূল থেকে সারা দেশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয় এবং আজ মঙ্গলবার সারাদিন বৃষ্টি হবার কথা রয়েছে। রাত পর্যন্ত রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে বা এই ঝড়ের দমকা হাওয়া এবং প্রবল বৃষ্টি হতে পারে বলে ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আমরা সামগ্রিকভাবে ঘূর্ণিঝড় রেমাল এবং বিপন্ন পরিবেশ নিয়ে আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্টে কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আমাদের অতিথি হিসেবে ভার্চুয়ালি আজকে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, বিভাগীয় প্রধান পরিবেশ বিজ্ঞান বিভাগ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। জি, ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমাল প্রসঙ্গে আমরা বলছিলাম, গত 2-3 দিনের যে আবহাওয়া প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু তার প্রভাব কাটেনি। রাজধানীতেও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে এবং গত দুদিনের যে বৃষ্টিপাত, যদি আমরা একটু শুরুতে একটু সুখবর দিয়েই শুরু করি যে বৃষ্টিপাতের জন্য রাজধানীতে কিন্তু দূষণ বেশ কিছুটা কমে গেছে। পরিবেশগতভাবে কোনো রকম উন্নতি হয়েছে কিনা কি বলবেন? জি, আপনাকে এবং এটিএন নিউজকে এবং তার দর্শকদের ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে আমরা যদিও একটি প্রাকৃতিক দুর্যোগ মাত্র অতিবাহিত করলাম বা এর ভিতর দিয়ে আছি, অনেক প্রাণহানি হয়েছে। এই পর্যন্ত বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি প্রায় 16 জনের মৃত্যু হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহারা হয়েছে। এর সাথে সাথে কিন্তু কিছু বিষয়ও অন্যান্য পরিবর্তনও হয়েছে। তার একটি হলো ঢাকা সহ সারা বাংলাদেশের বায়ুমানের উন্নতি। এবং যদিও আমরা জানি যে বৃষ্টি বাংলাদেশের বায়ুকে বিশুদ্ধ করে থাকে, এটি সবচেয়ে বড় একটি পদক্ষেপ যেটি ন্যাচারালি কন্ট্রোল হয়, বায়ুমানের উন্নতি হয় যখন অনেক বৃষ্টি হয়। তবে আমরা কোনোভাবেই চাই না যে প্রাকৃতিক দুর্যোগ বা রিমালের মতো এরকম ঘূর্ণিঝড় এসে আমাদের বায়ুমান উন্নতি করবে। আমরা বৃষ্টির মাধ্যমে বায়ুমান উন্নতি হোক, তবে আমাদের নিজস্ব পদক্ষেপের মাধ্যমেও যাতে বায়ু দূষণ কম হয় সে বিষয়ে আমাদের নজর রাখতে হবে। একদমই তাই। আমরা ঘূর্ণিঝড় রিমাল প্রসঙ্গে আসি, যে বলা হচ্ছে যে বাংলাদেশে আঘাত হানা এখন পর্যন্ত যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে তার মধ্যে খতিয়ানে অনেকটাই পিছিয়ে আছে রিমাল। ক্ষতিগ্রস্ত অবস্থা আসলে গত ঘূর্ণিঝড়গুলোর চেয়ে বেশি অনেকটা কম বলা যায়, কিন্তু এই ঝড় উপকূলবাসীর জন্য জলবায়ু পরিবর্তনের একটা মূর্ত প্রতীক হয়ে থাকবে বলা হচ্ছে। কেন? যে দেখুন, এইবারের যেই রিমালের যেই তাণ্ডব আমরা লক্ষ্য করেছি সেটি কিন্তু উপকূলীয় অঞ্চলে অনেক বছর ধরে মানুষ দেখেনি। অর্থাৎ মানুষের যে অভিজ্ঞতা, যাদের 50 বছর 60 বছর বয়স তারাও বলছে যে তাদের জন্মলগ্নে তারা এতটুকু জলোচ্ছ্বাস দেখে নেই। এর আগে 88-তে উপকূলীয় অঞ্চলে মানুষ দেখেছিল, সেই পানিটি ছিল উজান থেকে যাওয়া পানিতে বন্যায়। কিন্তু এইবারে সমুদ্র থেকে আসা যে জলোচ্ছ্বাস ৬ থেকে ১২ ফিট পর্যন্ত উপকূলের বিভিন্ন জেলাতে যেটি লক্ষ্য করা গেছে, সেখানে ভেসে গেছে মানুষের গবাদি পশু, মানুষের সম্পদ, জমির ফসল এবং ঘরবাড়ি। এইটি আমাদেরকে ভাবিয়ে তুলছে এবং এটি একটি দীর্ঘস্থায়ী একটি ঘূর্ণিঝড় গেছে, যেখানে ৩৭ লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে, যেখানে ৩৫,০০০-এর বেশি ঘরবাড়ি বিনষ্ট হয়েছে। কিন্তু কোনো ১৯টি জেলাতে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি। যে কারণে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে করাঘাত আমরা বলে থাকি, যে এই অভিঘাত, সেটি বারবার করে এই ধরনের ঘূর্ণিঝড়গুলো আসছে এবং এবার প্রায় ৪০ ঘন্টার বেশি সময় ধরে অলরেডি অতিবাহিত হয়েছে বাংলাদেশের সীমানাতে এটি প্রবেশ করার পর। এখনো পর্যন্ত এটি কিন্তু আমাদের যে সীমানা, সেই সীমানা থেকে বের হয়ে যায়নি। ফলে এটি আস্তে আস্তে যাচ্ছে এবং শক্তি সঞ্চয় করছে এবং এটি অন্যতম ধীরভাবে অতিবাহিত কিন্তু অতি গতির একটি জলোচ্ছ্বাস তৈরি করেছে এবং ঘূর্ণিঝড়টির যেই নেচার সেটি অন্যান্য বারের যে ঘূর্ণিঝড়গুলো তার থেকে ব্যতিক্রম। যে কারণে আমাদেরকে নতুন করে ভাবিয়ে তুলছে যে আমাদের বৈশ্বিক পরিবর্তন, বিশেষ করে জলবায়ুর পরিবর্তনের কারণে বাংলাদেশের মতো উপকূলীয় রাষ্ট্রগুলো কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং এইটি কোনোভাবে আমরা সহজে কিন্তু মূল্যায়নও করতে পারি না। যে আমাদের জানমালের যে ক্ষতি হয়েছে সেটি হয়তো আমরা মূল্যায়ন করতে পারলাম, কিন্তু গত ৩ দিন ধরে যে সামগ্রিকভাবে সারা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্টেক হয়ে আছে, এক জায়গায় স্থির হয়ে আছে, মানুষের মানসিক অবস্থার যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি কিন্তু আমরা সহজে মূল্যায়ন করতে পারবো না।
ফলে প্রাকৃতিক এই দূষণ, প্রাকৃতিক এই দুর্যোগ আমাদের মানুষের সৃষ্ট বিভিন্ন দূষণের কারণে সৃষ্টি হচ্ছে এবং এইটি সামগ্রিকভাবে বৈশ্বিকভাবে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এপ্রিলের টানা তাপপ্রবাহের পর মে মাসেও কিন্তু আমরা সূর্যের দাপট দেখেছি এবং এই যে ঘূর্ণিঝড় রেমালটা আমরা গত 3 দিন ধরে দেখেছি, আকাশে মেঘের আনাগোনাও কিন্তু খুব একটা আমরা দেখিনি পুরো মে মাস জুড়ে যদি বলি। ফলে সূর্যের তাপ ভূখণ্ড তো বটেই, সমুদ্রের পানিকে কিন্তু অস্বাভাবিক রকম উত্তপ্ত করে তুলেছে এবং সেই সাথে এই ধরনের আবহাওয়ায় মে মাসে বঙ্গোপসাগরের শক্তিশালী ঘূর্ণিঝড়গুলো আসলে তৈরি হচ্ছে। এবং আমরা যদি একটু পেছনে তাকাই যে গত 4 বছরে শুধু এই মে মাসে মোট 4টি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে, যার সবকটি বাংলাদেশ উপকূলে আসলে আঘাত এনেছে। মে মাসে কেন আসলে এই ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, এটি এই স্ট্যাটিস্টিক্সটা যথার্থ যে আমরা লক্ষ্য করছি যে বছরের পর বছর ধরে মে মাসে বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগগুলো আসছে। তবে এপ্রিল থেকেই কিন্তু এই দুর্যোগগুলো শুরু হয়ে থাকে। যেমন ২৯শে এপ্রিলে আমরা প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের অবস্থা আমরা লক্ষ্য করেছি। আমরা যদি ২০০৭ সাল থেকে লক্ষ্য করি তাহলে অন্তত ১০টি বড় ঘূর্ণিঝড় মে মাসে হয়েছে, কিন্তু ২৯শে এপ্রিলের এক ঘূর্ণিঝড়ে কিন্তু এই পর্যন্ত ইতিহাসে সবচেয়ে বড় ঘূর্ণিঝড়। আমরা জুলাই এবং আগস্ট মাসেও কিন্তু কিছু, কিছু ঘূর্ণিঝড় আমরা দেখি। মে মাসের তাপমাত্রা যে ভেরিয়েশনটা হয়, অর্থাৎ অত্যাধিক তাপমাত্রা নিম্নচাপ তৈরিতে সমুদ্রে যেহেতু নিম্নচাপগুলো তৈরি হয় ভূমিকা রাখে এবং সেই তাপমাত্রা আমরা জানি যে যদি এই ধরনের নিম্নচাপ স্থলভাগে তৈরি হয় তাহলে সেটি টর্নেডো তৈরি করে এবং এটি যদি জলভাগে তৈরি হয় তাহলে এটি সাইক্লোন তৈরি করে। তো তাপমাত্রার এই ইনভার্সন বা ভেরিয়েশনের কারণে আমাদের পাশেই যেহেতু আমাদের সমুদ্র থেকে বায়ু প্রবাহিত হয় বঙ্গোপসাগর হয়ে, সেই কারণে বাংলাদেশের উপর দিয়ে এই গতিপথ পরিবর্তন করে অনেক সময় এই ঘূর্ণিঝড়গুলো প্রবাহিত হয়। তবে আমাদের সৌভাগ্য যে আমাদের সুন্দরবন রয়েছে, মাতৃস্নেহে আমাদেরকে রক্ষা করছে তার আঁচল দিয়ে। এবং এই ঘূর্ণিঝড়গুলো অধিকাংশই সুন্দরবনে যখন আঘাত করে, সুন্দরবনের উপরে ক্ষয়ক্ষতি করে এটি কিছুটা দুর্বল হয়ে বাকি দেশের দিকে প্রবাহিত হয়। যে কারণে ক্ষয়ক্ষতির পরিমাণটা একদমই কিছুটা তাই। আর সব প্রাকৃতিক বিপর্যয়ের মতোই আসলে সববারের মতোই সুন্দরবন আমাদেরকে ঢাল হয়ে আসলে সুরক্ষা করেছে। এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। এবং এ নিয়ে আসলে গাছপালার উপকারিতাও কেন মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না সেটা নিয়েও আমরা আপনার কাছে জানবো। তবে তার আগে একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে ছোট্ট একটা বিরতি নেবার সময় হলো। কিছুক্ষণের মধ্যে ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। এবং আজকে আমরা ঘূর্ণিঝড় রেমাল এবং এর বিপন্ন পরিবেশ সম্পর্কে আসলে আমাদের অতিথির সঙ্গে কথা বলছিলাম। আমরা যদি স্যার একটু আগের কথাই বলি যে বিরতিতে যাবার আগ মুহূর্তে আমরা বলছিলাম যে সুন্দরবন প্রতিবারের মতোই এখনও আমাদের ঢাল হিসেবে আসলে আমাদেরকে রক্ষা করে আসছে। এখনও পর্যন্ত আমরা গাছপালার যে প্রয়োজনীয়তা সেটা আমরা অনুভব করতে পারছি না, নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে। এবং একটু যদি বাঁধের প্রসঙ্গে আসি, দেখা গেছে যে খুলনার কয়রা উপজেলায় যেখানে সারা রাত ধরে সেখানকার মানুষ, স্থানীয় বাসিন্দারা বাঁধটা আটকানোর চেষ্টা করেছিলেন বিভিন্ন উপায়ে, কিন্তু সারা রাত সেটা পারেননি এবং সেই বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে। এই বাঁধগুলো রক্ষা করতে এবং সংস্কার করতে কিন্তু কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে এবং বছরের পর বছর। তারপর কেন দীর্ঘস্থায়ী রক্ষণাবেক্ষণে কোনো কার্যকরী পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না বলে আপনার মনে হয়? দেখুন, আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি আমরা কোনোভাবেই মনে করি না যে বাঁধ একটি স্থায়ী সমাধান। বাঁধ মাননীয় প্রধানমন্ত্রীর মত মতকে গুরুত্ব দিয়ে খোদ নৌ পরিবহন মন্ত্রী একটি প্রোগ্রামে বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী এখন আর বাঁধ, সুইচ গেট, ফোল্ডার এগুলো চাইছেন না। পরিবেশ নিয়ে যারা কাজ করেন তারাও চাচ্ছেন না। এখন এই যে বাঁধগুলো একটি বিশেষ আ লোকায়িত ধারায় ফেরত নিতে হবে, সনাতনী এবং লোকায়িত ধারা। আমরা অষ্টমাসি কিছু বা ধারার কথা জানি, যেগুলো কৃষকরা কৃষির স্বার্থে এই ধরনের খাল খনন করে ওয়াটারকে ড্রেইন করত। সেই জায়গাতে আমাদের পূর্ববর্তী যে নেচার বেস সলিউশন গুলো, সেগুলোর দিকে আমাদের যাওয়ার চিন্তা ভাবনা করতে হবে।
কারণ এই কর্ডনের অ্যাপ্রোচ বা বাঁধের যে অ্যাপ্রোচটাই এই অ্যাপ্রোচটাই প্রকৃতির জন্য এক ধরনের হুমকির সম্মুখীন হয়ে যায়। কারণ আপনি বাঁধ কতটুকু উঁচু করবেন? আপনি এখন ৩০ ফুট এখন অলরেডি ১৫ ফিট ২০ ফিট পর্যন্ত বাঁধ রয়েছে এবং এগুলো যখন বন্যা হয়, এই ধরনের জলোচ্ছ্বাস হয় তখন এটি ভাঙে। বাঁধের পিছনে সরকারের যে বিশাল অঙ্কের বাজেট রয়েছে সেটিও কিন্তু একেকবার এই ধরনের একেকটি জলোচ্ছ্বাস আসার পরে সেটি কয়েক গুণ বেড়ে যায়। ফলে পরিবেশ বিরোধী এই ধরনের ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং বাঁধ কেন্দ্রিক পরিবেশ রক্ষা বা দুর্যোগ রক্ষার আ বিকল্প আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এর সাথে যদি আমরা চিংড়ি ঘেরের কথা বলি বা মাছ চাষ যারা করছেন, এবং খুলনাতেই আমরা দেখেছি কিন্তু ১৬৮ কোটি টাকার মাছ ভেসে গেছে এবং চিংড়ি ঘের ভেসে গেছে। এই যে চাষিরা এক রাতের মধ্যেই নিঃস্ব হয়ে গেলেন, তাদেরকে আসলে বাঁচানোর কোনো রকম বা এখন পর্যন্ত সহায়তা করার কোনো রকম উদ্যোগ দেখা যাচ্ছে কিনা? কারণ আমাদেরকে পরিবেশও বাঁচাতে হবে, মানুষও বাঁচাতে হবে, প্রাণীকুলও বাঁচাতে হবে। আমরা প্রকৃতির সঙ্গে আসলে লড়াই করে টিকে থাকতে হবে। সেক্ষেত্রে আমরা টিকে থাকার জন্য এই যে সংস্থাগুলো আমাদের চারপাশে আসে, তারা কতটা আসলে এগিয়ে আসছে বলে আপনার মনে হয়? দেখুন, আ আলোচনাটা কিন্তু তাহলে আরেকটু গভীরে নিতে হবে। আমাদের উপকূলীয় অঞ্চলে যে ন্যাচারাল সিস্টেম, ওই সিস্টেমে আমার কতটুকু চিংড়ির চাষ করব আর কতটুকু আমি কৃষিতে থাকবো, এই সিদ্ধান্তটিও নিতে হবে। আমরা বাঁধটি শুধুমাত্র চিংড়ি চাষের জন্য কিংবা লবণ ঘেরের জন্য যদি আমরা বাদ দিয়ে উপকূলীয় প্রকৃতি পরিবেশকে নষ্ট করি, তাহলে সেটি এই ধরনের দুর্যোগে যখন আসবে আপনি এই জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত এখন চলছে ১.৪ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যে পরিমাণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং সামনে আরো যতটুকু পাবে, আপনি বাদ দিয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন না। আমরা এই আমাদের চিংড়ি ঘেরকে বা লবণ ঘেরকে বাদ দিয়ে এটি আমরা রক্ষা করতে পারব না। সেই কারণে উপকূলীয় অঞ্চলে এই ধরনের জলোচ্ছ্বাস আসবেই এবং এইটি মাথায় রেখেই আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষকে নিয়ে মহাপরিকল্পনা করতে হবে, কৃষিকে নিয়ে মহাপরিকল্পনা করতে হবে। তাহলে আমাদের মানুষের জীবন জীবিকা পরিবেশসম্মতভাবে সাস্টেইনেবল ওয়েতে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা যে মাস্টার প্ল্যান গুলো করি সেইখানে আমাদের উপকূলীয় অঞ্চলের জন্য একটি ডিজাস্টার রিলেটেড একটা মাস্টার প্ল্যান আমাদের লাগবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তাহলে উপকূলীয় মানুষের কৃষি, জীবিকা, জীবন সবগুলোই নিরাপদ থাকবে। আচ্ছা, ঘূর্ণিঝড় রিমালকে কিন্তু আমরা স্থলভাগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী হতে দেখলাম। এই যে নজিরবিহীন দীর্ঘস্থায়িত্ব, সেটা ভবিষ্যতের জন্য আসলে কতটা অশনি সংকেত হয়ে দেখা যেতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ এবং আমরা অ্যাটমসফিয়ারিক বিষয়গুলো এক ধরনের মাল্টি ডাইমেনশনাল ফ্যাক্টরে কন্ট্রোল হয় বলে আমরা জানি। ফলে এখানে বিভিন্ন ধরনের বিষয় থাকে। তাপমাত্রা, তারপরে ভূপ্রকৃতি, আমাদের আর্দ্রতা, বায়ুচাপ, বায়ু প্রবাহ এবং অবশ্যই ভেজিটেশন কভারেজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইবারের যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সীমানায় এটি আছে, এটি নতুন কিন্তু এটি আনএক্সপেক্টেড না। কারণ ঘূর্ণিঝড়ের নিজস্ব কতগুলো স্ট্যাটাস থাকে সেগুলো অনুযায়ী তারা তাদের যে গতিপথ সেগুলো তারা নির্ধারণ করে। আমরা যেটা করতে পারি সেটি হলো যে আগামীতেও এই ধরনের দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় আসবে এটি মাথায় রেখে আমাদের যে আবাসন ব্যবস্থা, আমাদের ঘরবাড়ি তৈরি করার বিষয়, আমাদের গাছপালা সংরক্ষণ, আমাদের জলাধারের বিষয়গুলো, এগুলো আমাদের প্রকৃতিকে মাথায় রেখেই কিন্তু আমাদের আগামী দিনের পরিকল্পনা করতে হবে। তা তা না হলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। আমরা গ্রামে গঞ্জে পর্যন্ত আজকাল কোনো ড্রেনেজ ব্যবস্থা, ন্যাচারাল ড্রেনেজ ব্যবস্থা রাখিনি। উপজেলা বা পৌরসভা লেভেলেই বৃষ্টির পানি, আধা ঘন্টার বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কোথাও আমরা পানি যাওয়ার জন্য ন্যাচারালি যেই পথগুলো ছিল গ্রামে পর্যন্ত সবগুলো আমরা রাস্তা, ঘরবাড়ি এবং অন্যান্য উন্নয়নের নামে সবগুলো বন্ধ করেছি। ফলে ঘূর্ণিঝড় চলে যাওয়ার পরেও এটিকে যদি আমরা বাদও দিই, যে বৃষ্টিপাতটি হয়ে থাকে সেই বৃষ্টির পানি সরে না এবং দীর্ঘদিন ধরে এটি ভোগান্তি সৃষ্টি করে। অবশ্যই। ফলে আমরা আমাদেরকে আমাদের আবার আয়োজনে একেবারে শেষ পিছনে পর্যায়ে ফিরে চলে তাকাতে এসেছি। যদি হবে। একটু শুরুর মতো আমরা জলবায়ু পরিবর্তনের কথা বলি, যে সেটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। বাংলাদেশ সরকার আসলে এই বিষয়ে কতটা সচেতন বা পরিবেশ বিপর্যয় নিয়ে আমরা কতটা ভাবছি, যদি একটু ছোট করে বলেন। জি, দেখুন, পরিবেশ বিপর্যয় একদিকে আর আমাদের যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো সেটি কিন্তু এক কাতারে চিন্তা করলে হবে না।
প্রাকৃতিক বিষয়গুলো প্রাকৃতিকের উপরে থাকে, কিন্তু পরিবেশ বিপর্যয় মানুষের সৃষ্ট নানা কারণে পর্যন্ত হতে পারে। এখন বাংলাদেশ সরকার এই প্রাকৃতিক এবং মানুষের সৃষ্ট নানা বিপর্যয়ের জন্য নানাভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, এবং মুজিব ক্লাইমেট যে প্ল্যানটি আমাদের আছে, সেটি আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, ডেল্টা প্ল্যান, এই যে পরিকল্পনাগুলো আমাদেরকে, যে আমরা যে এই প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানুষের সৃষ্ট দুর্যোগগুলো মোকাবেলার জন্য সরকার যে তৈরি হচ্ছে, এটির একটি প্রমাণ মাত্র। এখন এই পরিকল্পনাগুলোকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, এবং সেক্ষেত্রে সরকারের সাথে সাথে বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি এবং প্রফেশনাল বডি, সিভিল সোসাইটি সবাইকে কিন্তু সামনের দিকে একাত্রে কাজ করতে হবে। তাহলে প্রাকৃতিক কিংবা মানুষের সৃষ্ট যে অভিঘাতই হোক না কেন, আমরা সেটিকে ফেস করতে পারবো এবং ক্ষয়ক্ষতি কমিয়ে রাখতে পারবো। আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই যারা সংস্থাগুলো যেগুলো আছে আসলে এসব কার্য দেখাশোনার জন্য, তারা নিশ্চয়ই এই ব্যাপারে নজর দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম ঘূর্ণিঝড় রেমাল এবং বিপন্ন পরিবেশ নিয়ে, এবং এ নিয়ে কথা বলার জন্য ভার্চুয়ালি আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, বিভাগীয় প্রধান, পরিবেশ বিজ্ঞান বিভাগ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এখন পর্যন্ত যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উপকূলবাসী, তাদের সহায়তায় নিশ্চয়ই সরকার এবং সেই সাথে যে সংস্থাগুলো আছেন তারা এগিয়ে আসবেন, এই আশা রেখেই আজকের হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।